একটা ভালো রিফরমেশন ছাড়া, সংস্কার ছাড়া একটা এবং এটার জন্য প্রয়োজনীয় সময় তো দিতেই হবে। নির্বাচন কোনো বিকল্প নাই, ঠিকই আছে, যেহেতু এই দেশের মানুষ তিনটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, এটা জেনারেশন গড়ে উঠেছে যাদের বয়স 30-35 হয়ে গেছে, তারা পায় নাই, এটাও বাস্তবতা। কিন্তু এটাও বাস্তবতা যে তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে আমরা আবার সেই পুরানো বাংলাদেশকে ফিরে পাবো। আপনারা যে প্রস্তাবটা দিচ্ছেন সেখানে আপনারাও দেন, হয়তো দিয়েছেন, যদি না দিয়ে থাকেন তাহলে আপনারা সেখানে দেন। আমরা প্রপোর্শনাল সিস্টেমটা চেয়েছি, পিআর সিস্টেমে নির্বাচন হয়েছে, অন্যান্য দলও চেয়েছেন, বিএনপি চান নাই, তারা একটা ব্যাখ্যাও দিয়েছেন গিয়ে। এটা ঠিক যে সংখ্যার ভিত্তিতে বললে তো অধিকাংশ দল চেয়েছেন, কিন্তু বিএনপিকে তো বড় দল স্বীকার করতেই হবে, তাদের বিপুল জনপ্রিয়তা আছে, বিশাল দল, বিপুল তাদের, তারা চান নাই, কি কারণে চান নাই তারা সেটা বলেছেন। আমার মনে হয় আলাপ আলোচনা করে এইটার একটা ব্যবস্থাপনা বের করা যেতে পারে, এবং এটি হচ্ছে জনগণের ভোটাধিকার প্রয়োগের, ভোটের প্রতি সম্মান প্রদর্শনের সবচেয়ে উত্তম প্রস্তাব হচ্ছে এই প্রপোর্শনাল সিস্টেমটা। যদিও তার অনেকগুলো ফরম্যাট আছে, বাংলাদেশে আমরা কোন ফরম্যাটে করব সেটার একটা আলোচনা হতে পারে, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছি। এটা থেকে বের হয়ে একটা নতুন সিস্টেমে যেতে গেলে আমাদের এডুকেটেড হতে হবে পলিটিক্যালি, এবং সব দিক থেকে আমাদেরকে এগুলো ভোটারদেরকে, রাজনৈতিক দল, তার নেতা কর্মীদেরকে শিখতে হবে। কিন্তু সম্ভব, যেহেতু দুনিয়ার একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক দেশ, মিনিমাম সেটা 63 অর বেশি সংখ্যক দেশ এটা আমল করছেন, ফলো করছেন তারা। এই উপমহাদেশে, এশিয়া, আফ্রিকা এবং বিশেষ করে ইউরোপের অনেকগুলো দেশ এই প্রফেশনাল সিস্টেমে গিয়েছেন। তার যে কোনো একটা ফরম্যাটকে আমরা নিতে পারি, অথবা আমরা আমাদের মতো করে এটাকে সাজাতে পারি। পাকিস্তান এবং নেপাল এখনো আছে। হ্যাঁ, পাকিস্তানে নাই মনে হয়, শুধু নেপালে আছে, পাকিস্তান। যাই হোক, যে সমস্ত দেশগুলোতে আছে তারা উপকৃত হচ্ছে, এবং প্রয়োজনে এগুলো পরিবর্তন হবে। একটা সিস্টেম হলে এটাই যে মানে থাকবে, এটা আমরা প্রয়োজনীয় সেটার মধ্যে আবার রিফর্ম হবে। রিফর্ম হয় আমরা একটা সুন্দর নির্বাচনী ব্যবস্থার দিকে যেতে পারি। এই সিস্টেমে এই বিষয়টাকে অ্যাকোমোডেট করা যেতে পারে, করতে পারলে আমার ধারণা আমরা অনেক সমস্যার সমাধানও করতে পারবো, এবং এদেশের জনগণের অভিমতের বা তার অভিপ্রায়ের বাস্তবতা, প্রতিচ্ছবি, প্রতিফলন, রিফ্লেকশনটা আমরা আমাদের সংবিধানে এবং বাস্তব জীবনে আমরা দেখতে পাবো। আমার মনে এখন যারা আছেন তারা নিউট্রালি তারা এই কাজটা করার চেষ্টা করছেন, আমি যতটুকু অবজার্ভ করছি। মানুষ হিসেবে ভুল ত্রুটি আছে সবার, কিন্তু এখনো যারা দায়িত্বে আছেন তারা সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন। এক্ষেত্রে এটা একটা গোল্ডেন অপরচুনিটি আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটা নিয়ে একটু চিন্তা করতে পারি। তো সামগ্রিকভাবে এটাই সমাধান নয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটাই সমাধান নয়, যে একটি নির্বাচনী ব্যবস্থা ভালো হয়ে গেলেই, প্রফেশনাল সিস্টেম হয়ে গেলেই আমাদের কেল্লাফতে হয়ে যাবে, আমরা সব কিছু পেয়ে যাব, বিষয়টা এমন নয়। কারণ আমরা দীর্ঘদিন থেকে খারাপের মধ্যে ছিলাম, ভালো হতে হলে আমাদের একটু সময় লাগবে। এবং এই দেশে আমি সিনসিয়ারলি বিশ্বাস করি যে ব্রিটিশ পূর্ব যুগটাই ছিল সবচেয়ে ভালো যুগ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা সবচেয়ে ভালো অবস্থায় ছিলাম। ব্রিটিশরা এসেই আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের কালচারকে, আমাদের এডুকেশন সিস্টেমকে, আমাদের ইকোনমিক সিস্টেমকে, টোটাল সিস্টেমকে তারা ডেস্ট্রয় করেছে, ধ্বংস করে গেছে। শুধু শোষণ তারা করেছে। এটার ফজিলত আমরা পাচ্ছি, এটার ফল আমরা এখন ভোগ করছি। আজকে এত বছর পরেও, স্বাধীনতার হাফ সেঞ্চুরি আমরা পেরিয়ে এসেছি, কিন্তু আমরা এটা থেকে তর্ক করতে পারি না যেটা আসছে, যে এই সমস্ত দলগুলো ছিলেন এগুলো রিফর্ম করেন নাই, কোনো ক্ষেত্রেই ভালো কোনো রিফর্ম হয়নি। আমরা অনেক আলোচনা করেছি, পরামর্শ দিয়েছি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সেটা আমরা ভুলে যাই। যে দলই ক্ষমতা ছিলেন, আমাদের তার সৌভাগ্য হয় নাই, আজকাল আমরা ছিলাম কয়েকদিন, 2 জন মন্ত্রী আমাদের ছিলেন, কিন্তু এগুলো শোনানো বড় কঠিন। মেজরিটি শেষ পর্যন্ত যে দল থাকেন ক্ষমতায় বা তার মেজরিটি এমপিরা থাকেন, তারা তাদের কথাই কথা, কিন্তু আর্টিকেল 70 আমাদেরকে সুযোগ দেয় নেই, মানে ফ্লোরটা ক্রস করার তার সুযোগ নেই, তার ভিন্ন বক্তব্য রাখার পার্লামেন্টের সুযোগ নেই। এই জন্য আমরা আর্টিকেল 70 নিয়ে এখানে 2 জন সম্মানিত লয়ার আছেন, আমরা প্রস্তাবনা দিয়েছি যে এইটার একটা সংশোধন হওয়া উচিত। টোটালি এটা আমরা উড্র করে ফেলবো, বাংলাদেশ এত ম্যাচিউরড হয় নাই, পলিটিক্যালি আমরা এত ম্যাচিউরড হয়নি, কিন্তু এইটারও একটা সমাধান সম্ভব, যে কমপক্ষে আমরা এই ক্ষেত্রে রাখবো, বাকিগুলোতে আমরা আর্টিকেল 70 প্রয়োগটা আমরা বন্ধ করবো। যেহেতু একটি স্বাধীন দেশ, সবার কথা, বক্তব্য জনগণের প্রতিনিধিত্ব করছেন পার্লামেন্ট মেম্বাররা, তারা যাতে তাদের বক্তব্যটা তুলে ধরতে পারে। এই ধরনের একটি সুন্দর সুযোগ যেহেতু এসেছে, আমরা যাতে সেটাকে কাজে লাগাই। এই কাজে লাগানোর জন্য আমরা শুধুমাত্র এই মানে নির্বাচনী সিস্টেম না,
অথবা এখানে প্রতিনিধিত্বশীল শুধু বিষয়টি নয়, সামগ্রিকভাবে আমাদের রাজনীতি, অর্থনীতি, আমাদের সমাজ, শিক্ষা, এই সব কিছুতে একটা ব্যাপক পরিবর্তনের এখন সময় এসে গেছে। একটি জাতির জন্যে 50-53 বছর সময়টা একটা ভালো সময়, ম্যাচিউর। একজন মানুষ 53 বছর বয়সে তার তার পূর্ণ বিকাশ হয়, তার চিন্তা চেতনা, বুদ্ধি, পরামর্শ, অভিজ্ঞতার পূর্ণ বিকাশ হয়। জাতিসত্তা হিসাবে আমাদেরও সেটা বিকাশ হয়েছে আমরা মনে করি, কিন্তু আমরা আসলে বিকাশটা সঠিক দিকে হয়নি, ভুল পথে কিছুটা হয়েছে। এটাকে সংশোধন করে যাতে আমরা আগামীর বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ করতে পারি, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য দোয়া করবে। আমি তো মাঝে মাঝে বলি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কবরে গিয়ে লাঠি দিয়ে পিটাবে, যে তোমরা আমাদের দেশটারে 12টা বাজায় গেছো, সুতরাং তোমাদের জন্য দোয়া না, তোমাদের জন্য লাঠি দিয়ে পিটাইলো। কবরে তো আর মারে লাভ নাই, তারপরেও পিটাবে আর কি। এইভাবে যদি আমাদেরকে লাঠি দিয়ে কবরে গিয়ে না পিঠায়, এটার একটা ব্যবস্থা আমাদের বের করা উচিত। সেটা হচ্ছে সব দল, সব মত, সব ধর্ম, সব মিলে আমরা এই দেশটাকে সবার জন্য যাতে আমরা করতে পারি, একটি মানবিক বাংলাদেশ যাতে হয়। এই বাংলাদেশ হবে এই সমস্ত শর্তগুলোকে যদি আমরা পূরণ করতে পারি। নির্বাচনী ব্যবস্থা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ আমরা মনে করি, সেটার সমাধান হওয়া উচিত। কিন্তু এটার জন্য আসলে তো ভালো সময় দেওয়া উচিত। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে আগে সংস্কার, পরে নির্বাচন। আমরা বলেছি একটা ভালো সময় দেন, এটা নিয়ে আবার সমালোচনা। ভালো সময় আমরা চাই না, বেশি দেরি হলে আমাদের জন্য লাভ, তাড়াতাড়ি নির্বাচন হলে আরেকজনের জন্য লাভ। এগুলো নিয়ে আবার ডিবেট হচ্ছে, বাস হচ্ছে, বিতর্ক হচ্ছে। কিন্তু বাস্তবে এটা তো ঠিক যে একটা ভালো রিফরমেশন ছাড়া, সংস্কার ছাড়া একটা এবং এটার জন্য প্রয়োজনীয় সময় তো দিতেই হবে। নির্বাচন কোনো বিকল্প নাই, ঠিকই আছে, যেহেতু এই দেশের মানুষ 3টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। এটা জেনারেশন গড়ে উঠেছে যাদের বয়স 30-35 হয়ে গেছে, তারা পায় নাই, এটাও বাস্তবতা। কিন্তু এটাও বাস্তবতা যে তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে আমরা আবার সেই পুরানো বাংলাদেশকে ফিরে পাবো। এর জন্য তো এই হাজার হাজার লোক রক্ত দেয় নাই, এত লোক পঙ্গু হয় নাই, হাত হারা পা হারা হয় নাই। এই যে গত 10 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশটা হলো, আপনারা দেখেছেন, গিয়েছেন অনেকেই, চিৎকার করে কাঁদা উচিত আমাদের। এই যে আহত লোকগুলো, চোখ হাত পা নাই, চেহারার দিকে তাকানো যাচ্ছে না। যে দেশের সরকার জনগণের ট্যাক্সের টাকা অস্ত্র দিয়ে তার মানুষকে এভাবে আহত করতে পারে, হত্যা করতে পারে, কি ভয়ঙ্কর চিত্র, কেঁপে ওঠার মতো। আমি তো 2-1 বার তাকাইতে পারিনি, সে আমারই তো ভাই। এই ঘটনাটা আমার কাছে করতে পারতো, আপনারা দেখুন কাছে করতে পারতো, আমাদের কোনো ছেলে সন্তান, মেয়ে সন্তানের কাছে এটা করতে পারতো। এটা তো হয়েছে যে হাজার হাজার ছেলেরা পঙ্গু হয়েছে, যে হাসপাতালে যান সেখানে গিয়ে দেখবেন। তো এই বাংলাদেশ থেকে তো আমাদের শেখা উচিত, এই ঘটনাগুলোতে আমাদের শেখা উচিত যে না, সামনের বাংলাদেশটা যাতে এই ধরনের আর কোনো ক্রাইম না হয়, তার একটা সুন্দর বন্দোবস্ত আমরা করতে চাই। এটার জন্য একটা সার্টেন টাইম আমাদেরকে দিতেই হবে, একটা ভালো সময় আমাদেরকে দিতে হবে। এটাও ঠিক যে এই জন্য আবার সময় ক্ষেপণ করাও যাবে না, কিন্তু 4 মাস, 5 মাস, 6 মাস এটার জন্য নিশ্চয়ই যথেষ্ট সময় নয়, আরও সময় আমাদের লাগবে গিয়ে। এই ক্ষেত্রে যদি আমাদের জাতীয় নেতৃবৃন্দের মধ্যে চিন্তারক্ষ না হয়, পরস্পর যদি সম্মান শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে কিন্তু আমরা আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই ধরনের আলোচনা, মত বিনিময়, গোলটেবিল বৈঠক আরও হবে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এগুলা থেকেই আমরা জাতির কাছে মেসেজটা দিতে পারবো যে আসলে আমরা কথা এবং কাজে সিনসিয়ার। আমরা শুধু মুখে বলবো না, কার্যত আমরা এই সমস্ত বিষয়গুলো করব। আমরা প্রত্যেক ধর্মের, প্রত্যেক মতের সবাইকে নিয়ে আমরা চলতে চাই, পরস্পরকে। আমরা এই দেশের নাগরিক, এই দেশে জন্মগ্রহণ করেছি, সবার অধিকার আছে। আমরা কেউ বড়, কেউ ছোট, কেউ বেশি কম, বিষয়টি এমন নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দেশে দিয়েছেন। আমাদেরকে দিতে পারতেন নেপালে, আমাদেরকে দিতে পারতেন আরো কোনো দেশে। ইচ্ছা করে তো আমরা এখানে কেউ দরখাস্ত করে জন্মগ্রহণ করি নাই, এটা আল্লাহর ব্যবস্থাপনায় কিন্তু এসেছে। কেউ সৌদি আরবে আসবে, কেউ ভারতে আসবে, কিন্তু যেখানে আমরা আসছি, যে দেশে এসছি, সেই দেশটাই আমার দেশ। এটার প্রতি আমার দায়িত্ব, কর্তব্য, সবকিছু আমাকে পালন করতে হবে। এই ধরনের যদি মন মানসিকতা আমরা সবাই রাখতে পারি, আমার ধারণা সমস্যার সমাধান হবে। আজকের এই বাংলাদেশে অসংখ্য এবং বিপুল সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য যে সৎ, দক্ষ, যোগ্য, এফিশিয়েন্ট নেতৃত্বের প্রয়োজন, এটা স্বীকার করতে হবে যে গত এই সময়গুলোতে আমরা সেই দক্ষ নেতৃত্ব পাইনি। যে নেতৃত্বে এসেছেন, দলীয় চিন্তার বাইরে তারা কেউ যেতে পারেন নাই। দলীয় চিন্তার বাইরে না গিয়ে কখনো একজন জাতীয় নেতা হওয়া যায় না। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এটা একটা নতুন প্রজন্ম, যারা নতুন ভিশন নিয়ে, নতুন মিশন নিয়ে আলহামদুলিল্লাহ তারা আসছেন। এই যুবক এবং তরুণদেরকেই গড়তে হবে এবং তাদেরকে এই জাতির নেতৃত্বের জায়গাগুলোতে নিয়ে আসতে হবে।
আপনারা দেখেন যে এই পরিবর্তনের পরে তারা যে কর্মসূচি পালন করেছেন, ময়দানে ছিলেন, বিভিন্ন ওয়াল রাইটিং যেগুলো করেছেন, গ্রাফিক যেগুলো করেছেন, দেখবেন কি অসাধারণ, কি অসাধারণ। এবং মানে যে কোনো পরিস্থিতিতে, কঠিন জটিল প্রতিকূল পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে তারা সেখানে গিয়ে দাঁড়িয়েছেন, দিনের পর দিন, মানে সপ্তাহ পর সপ্তাহ তারা সেখানে ছিলেন। আমরা এটাই চাই, আমাদের তরুণরা, যুবকরা এইভাবে দেশ এবং জাতি গড়ার ক্ষেত্রে, আমাদের সংকটের ক্ষেত্রে তারা যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে। একটি স্থিতিশীল সমাজ হলে, রাষ্ট্র হলে এই বিকাশটা আরো বেশি হবে, যেটা অন্যান্য দেশে হচ্ছে। বিপুল পরিমাণে এই তারুণ্যের জয় হচ্ছে, তাদের বিকাশ সাধিত হচ্ছে চিন্তা চেতনা, মন মানসিকতার চরিত্রের, যার ফলশ্রুতিতে একটা জাতি ভালো কোয়ালিটি লিডারশিপ হচ্ছে। আমরা কোয়ালিটি লিডারশিপ থেকে বঞ্চিত হচ্ছে এই কারণে যে আমরা এই বিভক্তির কারণে আমাদের সব সম্ভাবনাগুলো হারিয়ে যাচ্ছে গিয়ে। আমি মনে করি যে আগামীর বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম আমাদের এই বিদ্যমান সমস্যাগুলোকে আমাদের চেয়ে আরো এফিশিয়েন্টলি ইনশাআল্লাহ তারা মোকাবেলা করবেন। আমরা তাদের সহযোগিতা চাই। আমরা বারবার বলেছি যে ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন, সমন্বয়ক যারা আছেন, তরুণরা যারা আছেন, তারা এই সমস্ত বিষয় নিয়ে ভাবুন। তাদের পক্ষ থেকে এগুলো চাপ দেওয়া উচিত, তারাও তো একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তাদের পক্ষ থেকে আসবে, এগুলো চাপ দেবেন তারা, এবং সবার জন্য কল্যাণকর ভালো একজন নাগরিক হিসাবে আমি আমার অধিকার, আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো, আমি সমান সুযোগ সুবিধা পাবো, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সবাইকে সম্মান এবং মর্যাদা দেবে। এইটা সবাই ভূমিকা পালন করলে এটা সম্ভব দিয়ে আজকের এই বাংলাদেশ সেই প্রত্যাশাই করছে কি। আজকের এই গোল টেবিল আলোচনা যে কথাগুলো এসেছে, আমি মনে করি এইগুলোর মধ্যে আমাদের জন্য চলার পথের অনেকগুলো গাইডলাইন আছে, অনেকগুলো আমাদের জন্য শিক্ষা লেসন আছে, এগুলো থেকে আমরা যাতে শিখতে পারি গিয়ে আমরা আমাদের কথা এবং কাজে যাতে মিল থাকে। এটাই মানে শরীর সে যে আমরা কথা বলি কিন্তু আমাদের কাজের সাথে এটা মিলে না গিয়ে, এটা যাতে মিল থাকে। আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, চিন্তাশীল ব্যক্তি, বিভিন্ন প্রফেশনাল যারা আছে, আমরা যেটা বলছি, চিন্তা করছি, ভাবছি, এক্সপ্রেস করছি, কার্যত যাতে আমি সেটার উপর আমল করতে পারি, দায়িত্ব পালন করতে পারি, ভূমিকা পালন করতে পারি। এইটা হচ্ছে বিদ্যমান সমস্যার সবচেয়ে বড় সমাধানের উপায় মনে করি। বললাম কিন্তু করলাম না, বলার মধ্যে আমার কথাটা শেষ থাকলো, পরে আমি ভুলে গেলাম, অথবা বললাম যে আমি তো বলছি কি করবো, আমার দল হয়। আমার দলকেও এইভাবে তৈরি করতে হবে, এই সুশীল চিন্তা, ভালো চিন্তা, সুস্থ চিন্তা, ভালো মানে মহৎ চিন্তাগুলোর সাথে, যাতে আমি, আমার পরিবার, আমার দল, আমার সরকার বা ব্যবস্থাপনার সাথে যারা আছেন সবাইকে যাতে আমরা অ্যাকোমোডেট করতে পারি। এই ধরনের একটি সুন্দর ব্যবস্থাপনা যাতে সবার মধ্যে হয়, আমরা যাতে সেই নীতিতে বিশ্বাস করে কাজ করতে পারি। আমি সবার কাছে সেই আহ্বানটুকু জানাচ্ছি। আমাদের আজকের এই গোল টেবিল বৈঠক আলোচনাতে অনেকগুলো মূল্যবান পরামর্শ আসছে, কিছু কিছু বিষয়ে প্রস্তাবনাও এসেছে, কিছু কিছু পর্যবেক্ষণ এসেছে, কিছু সমালোচনা এসেছে, মুক্ত বিক্ষোভ থাকবেই গিয়ে। এই সব কিছুকে সম্মান করেই যাতে আমরা আগামীর বাংলাদেশ করার ক্ষেত্রে আমাদের দায়িত্ব পালন করতে পারি, আমি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন। আমি আসলে আসার কথা না, আমি একটু বাইরেই ছিলাম, সিলেটে ছিলাম, গতকালকে আমাদের বড় মিটিং ছিল। দাওয়াত দেওয়ার কারণে আমার দল থেকে আমাকে বলেছেন আসার জন্য। আমি সৌভাগ্য যে আসার কারণে আপনাদের সাথে দেখা হলো, কথা বললাম, কথা শুনলাম। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।